বাজেটটাকে শেষ পর্যন্ত আমরা যেটা করে ফেলি সেটা হচ্ছে যে অর্থের হিসাব নিকাশ, আয় ব্যয়ের হিসাব নিকাশ, এত টাকা আয়, এত টাকা ব্যয়, এখানে ঘাটতি আছে কিনা, এখানে আপনার কোনো রকমের উদ্বৃত্ত আছে কিনা ইত্যাদি। তো শেষ পর্যন্ত এটা একটা প্রায়োগিক ব্যাপারে দাঁড়িয়ে যায়। কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা বাজেটেরই একটা উন্নয়ন দর্শন থাকা দরকার, এবং সেই উন্নয়ন দর্শনটি আপনাকে প্রথমেই বলে নিতে হবে। আপনি কি বাজেট প্রণয়ন করছেন দারিদ্র্য কমানোর জন্যে? আপনি কি বাজেট প্রণয়ন করছেন প্রবৃদ্ধি বাড়ানোর জন্যে? আপনি কি বাজেট প্রণয়ন করছেন কোনো বিশেষ খাতকে সুবিধা দেওয়ার জন্যে? এই জিনিসগুলো প্রথমেই বলে নেওয়া দরকার, যাতে সাধারণ মানুষেরা, আমরা বাইরে যারা আছি, তারা অন্ততপক্ষে ওই যে হিসাব নিকেশের ফাঁদ পেরিয়ে বুঝতে পারি যে সরকার কি করতে চায়, এবং কি করতে চায় এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ শেষ পর্যন্ত বছরের শেষে আমরা জানতে চাই যে তারা যা যা করবে বলেছিল তার কতটুকু অংশ তারা করতে পেরেছে। তারা সব করতে পারবে এটা আমরা প্রত্যাশা করি না, কখনোই করি না, কিন্তু তারা সঠিক পথে আছে এই প্রত্যাশা কিন্তু জনগণ করতে পারে। এক। দ্বিতীয়ত, আমি মনে করি যে আমরা যখন গণতন্ত্রের কথা বলি, আমরা সবসময় রাজনৈতিক গণতন্ত্রের কথা বলি, আমরা সংসদের কথা বলি, আমরা সরকারি দলের কথা বলি, বিরোধী দলের কথা বলি, গণতন্ত্রের যে সমস্ত মাধ্যম আছে সেগুলোর কথা বলি। রাজনৈতিক গণতন্ত্র গুরুত্বপূর্ণ, সে ব্যাপারে কোনো রকমের দ্বিমত নেই, কিন্তু রাজনৈতিক গণতন্ত্রের মতো অর্থনৈতিক গণতন্ত্র গুরুত্বপূর্ণ। এবং অর্থনৈতিক গণতন্ত্রের মূল কথা হচ্ছে যে সম্পদ আমাদের কাছে লভ্য, সেই সম্পদে আমাদের সবার সম অধিকার আছে কিনা, এবং যে সম্পদ সরকার দেশের জন্য, অর্থনীতির জন্য ব্যয় করছেন, সেই সম্পদের যে ব্যয়িত যে ফলাফল, তার সুফল সবার কাছে সমভাবে পৌঁছাচ্ছে কিনা। অতএব আপনি যতই বলেন এটা দরিদ্র অভিমুখী বাজেট, এবং তারপরে যখন বাজেট দেওয়া হবে তখন বিরোধী দল বলবে যে এটা দরিদ্র মারার বাজেট, এগুলো কতগুলো কথা। আপনাকে আসলে দেখতে হবে যে এই বাজেটের মধ্যে সত্যিকার অর্থে দরিদ্র মানুষ যেখানে কাজ করে, দরিদ্র মানুষ যেগুলো ভোগ করে, দরিদ্র মানুষ যে জাতীয় সামাজিক সেবা চায়, সেটার জন্য বাজেটে পর্যাপ্ত পরিমাণ নীতিমালা এবং সম্পদ আছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। এবং এই অর্থনৈতিক গণতন্ত্র যদি আপনি নিশ্চিত না করতে পারেন, যতই আপনি রাজনৈতিক গণতন্ত্রের কথা বলুন না কেন, অর্থনীতি কিন্তু শেষ পর্যন্ত কারো না কারো কুক্ষিগত হয়ে যাবে। এটা আমরা বিভিন্ন দেশে দেখেছি, বাংলাদেশ নয়, অন্যান্য দেশেও কিন্তু আমরা দেখেছি। সুতরাং অর্থনীতির গণতন্ত্রায়ন এটা অত্যন্ত জরুরি। তৃতীয় কথা হচ্ছে যে আমরা বর্তমান সময়ে যে জায়গা থেকে বাজেট তৈরি করছি, আমরা অত্যন্ত একটা জটিল সময়ের মধ্যে আছি, এবং এই জটিল সমস্যাগুলোর কিছু কিছু বাইরে থেকে এসছে, কিছু কিছু বাইরে থেকে আসছে, কিছু কিছু দেশজ। বাইরের কথাতে আমরা বলি যে আগে আমরা ইউক্রেন যুদ্ধের সময় দেখেছি যে কিভাবে আমাদের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। ইদানিং সময়ে আমরা বলছি যে ইরানে যে সংকট চলছে তার ফলে আমাদের যে আমদানিকৃত পণ্য, রপ্তানিকৃত পণ্য, তার উপরে কী ধরনের প্রভাব পড়বে, এবং সেটা প্রভাব পড়লে পরে কর্মনিয়োজন, তারপরে ধরুন প্রবৃদ্ধি, এগুলো কিন্তু রীতিমতোভাবে প্রভাবিত হবে। গতকালই বিশ্বব্যাংক বলেছে যে এই জ্বালানি সংকটের ফলে বাংলাদেশের 14 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। এটা একটা বড় সংখ্যা, এবং এটা যদি ক্রমান্বয়ে চলতে থাকে এই সংকট, তাহলে পরে আরও অনেক রকমের সমস্যা কিন্তু আমাদের দেখতে হবে। এখন এটা গেল বাইরের। দেশজ আমরা জানি, যেটার কথা আপনারা অনেকেই উল্লেখ করেছেন, যে আজকে বৈদেশিক ঋণে বাংলাদেশ জর্জরিত। আমাদের প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের, আমরা ধার করেছি কি করিনি, কিন্তু প্রত্যেকটা মানুষের মাথা পিছু প্রায় 8,000 টাকা আমাদের ঋণ। তো সুতরাং
এই যে আপনি বৈদেশিক ঋণ করেছেন, এটার জন্য তো একটা হচ্ছে সুদ পরিশোধ করতে হবে, আরেকটা হচ্ছে আসল পরিশোধ করতে হবে। এবং এটা বর্তমানে যে পর্যায়ে গেছে, এটা আমাদের প্রশাসনিক যে সরকারের ব্যয় তার 25% মতো। অতএব আপনি যেটা ব্যয় করছেন তার বেশিরভাগটি আপনি যদি ঋণের জন্য দিয়ে দেন, তাহলে আপনার থাকলো কি? তার সঙ্গে সঙ্গে আছে ভর্তুকি। আপনারা দুটো দলই বলেছেন যে জ্বালানি খাতে আজকে প্রতিদিন বাংলাদেশ সরকারকে 167 কোটি টাকার মতো ভর্তুকি দিতে হচ্ছে। জ্বালানি খাত শুধু একটা খাত, এরপরে রপ্তানি খাতের উপরে ভর্তুকি দিতে হচ্ছে, বিভিন্ন খাতে ভর্তুকি দিতে হচ্ছে। সুতরাং এই যে ভর্তুকি এবং ঋণের যে চাপ আপনার কাছে আছে, তাহলে আপনার অবস্থাটা কি দাঁড়াচ্ছে? আপনার অবস্থাটা দাঁড়াচ্ছে আপনার ব্যয় ক্রমাগত বেড়ে যাচ্ছে, কিন্তু আপনার আয়ের দিক থেকে কিন্তু আপনার আয় বাড়ছে না। এখন ব্যয় যদি বেড়ে যায়, আয় যদি না বাড়ে, তাহলে পরে তো আপনার বাজেটে একটা ঘাটতি দেখা দেবে। মুখ্য প্রশ্ন হচ্ছে সেই ঘাটতি আপনি কি করে পূরণ করবেন।